আফগানিস্তান তো অকল্পনীয় সব বিজয় গাথা রচনা করে চলেছে, কিন্তু এদিকে বাংলাদেশের খবরটা কি? টি-20 বিশ্বকাপটা শেষ করেছে টাইগাররা। ঠিক কোন দর্শন বা চিন্তাধারা নিয়ে তারা খেলতে গিয়েছিল এইবারের আসর? কোচের কাজ যেখানে ক্রিকেটারদের স্বপ্ন দেখানো, সেখানে হাথুরু সিংহি দলের ভেতর থেকে জয়ের তাড়না, হার না মানার মানসিকতা কেড়ে নিচ্ছেন, নাকি সেটা শুধুই ক্রিকেটারদের দায়? এ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত পাল, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। আলোচনা করতে চাই আসলে বাংলাদেশ তো তাদের বিশ্বকাপ মিশনটা শেষ করলো গতকালকে, এবং সেই জায়গা থেকে অর্থাৎ হতাশা, আসলে এর চেয়ে বড় কোনো হতাশা কি থাকতে পারে কিনা? একটা দল যেভাবে খেললো, হার জয় পরাজয় সব কিছুই থাকে খেলায়, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ যেভাবে পরাজিত হয়ে ফিরছে, সেটা আসলে কতটা মেনে নেওয়ার মতো, বা এর চেয়ে ভালো করার সামর্থ্য বাংলাদেশ দলের ছিল কিনা? না, আমি আপনার শেষ থেকে শুরু করি। এর থেকে ভালো করার সামর্থ্য বাংলাদেশ দলের ছিল বলে আমি মনে করি না। একেবারে এক কথায় উত্তর। বিকজ আমরা যে টিম নিয়ে আমরা গিয়েছিলাম, সেই টিম থেকে এর থেকে প্রত্যাশা কিন্তু বেশি ছিল না। সুপার 8-এ যাওয়ার মতোই প্রত্যাশাটা আমার কাছে কিন্তু ছিল, কিন্তু সেমিতে যাওয়ার মতো কিন্তু আমরা টিমও ছিলাম না, সেমিতে যাওয়ার মতো আমরা ক্রিকেট খেলি নাই। বাট একটা মোমেন্টাম তৈরি হয়েছিল যে অন্য দলগুলো আমাদের যে সুপার 8-এর পরে যে 4টা টিম আমাদেরকে নিয়ে, অন্য 3টা টিম আমাদেরকে সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বলেই কিন্তু আমরা সেই স্বপ্নের বীজটা কিন্তু বপন করেছিলাম। তবে ইতিহাস বলে কি জানেন, যে এই সুযোগগুলো নিতে হয়। এই সুযোগগুলো যারা নেয় তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। সুযোগ সবসময় আসে না। বাংলাদেশের কাছে সেই সুযোগটাই কিন্তু এসেছিল। আপনি দেখেন, লিটন, সৌম্য, আপনার শান্ত, তাদেরকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় কত রকমের ট্রল হয়, আমরা কত কিছু বলি। বাট আমাদের তো তারাই নায়ক, তাদের সামনে কিন্তু মহানায়ক হওয়ার কিন্তু সেই সুযোগটা কিন্তু গতকালকে এসেছিল। আপনি দেখেন আমাদের বোলাররা, আমাদের ফিল্ডাররা কি চমৎকার এফোর্ট দিয়েছে গতকালকে। আমি এই টিমটাকে প্রথম ইনিংসে কিন্তু আমার কাছে অনেক বেশি উজ্জীবিত মনে হয়েছিল। আগে সুপার 8-এর টিম আর বাংলাদেশের এই টিমটা কিন্তু গতকালকে ফিল্ডিং বলেন, বোলিংটা সবসময় ভালো ছিল, বাট গতকাল কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল। আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম যে হয়তো বাংলাদেশ আপনার 12 পয়েন্ট সামথিং ওভারে কিন্তু এটা চেজ করা কিন্তু সম্ভব ছিল। আমরা সেটার দিকে গেলাম না, আমরা সেই সুযোগটা নিলাম না, আমরা পারিনি সে কথাটা আমি বলতে চাই না। আমাদের পরিকল্পনায় অত্যন্ত ত্রুটি ছিল। আর জানি না টিম ম্যানেজমেন্ট কি প্ল্যান করেছিলেন। আপনার এই যে বললাম যে মহানায়ক কিন্তু একদিনে হয় না, যুগের পর যুগ কাজ করে যেতে হয়। কাজেই সেই সুযোগটা কিন্তু তাদের সামনে এসেছিল। তারা এটাই প্রমাণ করলেন যে আসলে আমরা জিনিসটা পারিনি। আমার কাছে মনে হয় দেবব্রত পাল, আপনি মহানায়ক হওয়ার কথা বলছিলেন এবং সেই সুযোগটা এসেছিল সেটা বলছিলেন, কিন্তু টিম ম্যানেজমেন্টের যে তথ্য আমরা পাচ্ছি সেখানে আমরা জানতে পারছি যে যদি উইকেট না পড়ে পাওয়ার প্লেতে, তাহলে হয়তোবা তারা সেমিফাইনালের যাওয়ার সেই চ্যালেঞ্জটা নেবেন। উইকেট পড়ার পরে তারা কোনোভাবে ম্যাচটা জিততে চেয়েছেন। আলটিমেটলি এই মানসিকতা, অর্থাৎ ম্যাচটা জিতে আলটিমেটলি বাংলাদেশ দল কি পেত? ম্যাচটা শেষ পর্যন্ত জিততেও পারেনি, কিন্তু সেই জয়টা আসলে আলটিমেটলি কি দিত বাংলাদেশকে? সেমিফাইনালে তো যাওয়ার সুযোগই ছিল না। একই সঙ্গে আফগানিস্তানকে পেছনে ফেলে অস্ট্রেলিয়া চলে যেত সেমিফাইনালে। বাংলাদেশের আসলে পাওয়ার কি ছিল সেই জয় থেকে? বাংলাদেশ সেই জয় থেকে পেত হীরা ফেলে কাজ নিত, এছাড়া বাংলাদেশের আর কিছুই ছিল না। এটা পরিসংখ্যানের খাতায় শুধু যোগ হতো যে বাংলাদেশ জিতত। কিন্তু আপনার এই টুর্নামেন্ট, আপনি একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছেন, ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট, যেখানে আপনার সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। ইউ হ্যাভ টু গো ফর দ্য লাস্ট চান্স পর্যন্ত আপনাকে এটা অ্যাচিভ করবার জন্য কিন্তু যাওয়াটা উচিত ছিল। এটাই তো সঙ্গত ছিল। এইটাই না গিয়ে আমরা 3 উইকেট যাওয়ার পর, এই যে একটা প্ল্যানিং, 3 উইকেট যাওয়ার পর আমরা আবার ব্যাকফুটে চলে যাবো, ম্যাচ উইনের দিকে যাব, আসলে এটার কোনো যৌক্তিকতাই কিন্তু আপনার নাই। কাজেই আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই যে আজকে আমরা হাথুরু সিং নিয়ে কথা বলছি, টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, এই যে আমাদের ক্রিকেটটা এই জায়গায় পিছিয়ে গেছে। ওভারঅল টুর্নামেন্টে কিন্তু আমরা কিন্তু খুব ভালো খেলেনি। হ্যাঁ, আপনি 3টা ম্যাচ জিতেছেন, সুপার 8-এ গিয়েছেন। আপনি দেখেন ব্যাটিং অর্ডার, এরকম ব্যাটিং অর্ডার আমাদের কোনো টুর্নামেন্টেই কিন্তু ছিল না, ওভারঅল দ্য টুর্নামেন্ট। তো সবকিছু মিলেই আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা হতাশার টুর্নামেন্ট। আমাদের ক্রিকেটটা যে পিছিয়ে গেছে, অনেক বেশি পিছিয়ে গেছে, সেটার কিন্তু আপনার চিত্র আমরা এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখিয়েছি। আপনি দেখেন আফগান নাবিনুল হক কি বোলিং, কালকে আপনার সব ওদের যে পারফরমেন্স, রাশিদ খান আপনার বোলিং ব্যাটিং দুইটাতেই কি ধরনের পারফরমেন্স করলো প্রত্যেকটা। এই যে একটা উজ্জীবিত টিম, এই উজ্জীবিত টিমটা যে কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু আপনার বলাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে থামবে, নাকি ফাইনালে আপনার ইংল্যান্ড বা ইন্ডিয়ার এগেনস্টে থামবে? এই ধরনের উজ্জীবিত টিমকে কিন্তু রুখে দেওয়া কিন্তু অনেক বেশি কঠিন হয়, কারণ প্রত্যেকটা পারফর্মার আপনি দেখেন সুপার 8-এর
সুপার এইটে কিন্তু ওদের মাত্র দুইজন ব্যাটসম্যান, কিন্তু একজন ব্যাটসম্যান একজন বোলার কিন্তু টপে ছিল, হ্যাঁ শীর্ষে ছিল। এখন আপনার গুলবাদিন সহ নাভিনুল সহ সবাই কিন্তু পারফরমেন্স করছে। তো একটা টিমে যখন 6-7 জন প্লেয়ার পারফর্মার হয়ে যায় তখন কিন্তু তাদেরকে রুখে দেওয়া কিন্তু অনেক কঠিন হয়। এই তো জায়গাতে আফগানিস্তানকে নিয়ে যে প্রশ্নটা করতে চাই দেবব্রত পাল, আপনি বলছিলেন এবং আমরাও জানি যে আফগানিস্তানের ব্যাটিং লাইনটা, তাদের বোলিং অ্যাটাক নিয়ে কোনো প্রশ্ন নেই, ব্যাটিং লাইনে প্রথম দুজন ব্যাটসম্যান যদি কোনোভাবে ফেল করেন তাহলে ওই ম্যাচটাতে তারা স্ট্রাগল করে এবং এখন পর্যন্ত আসলে সেটাই দেখা গেছে। কিন্তু পরবর্তীতে তারা আজকে সেমিফাইনালিস্ট একটা দল হয়ে উঠেছে, সেটার পেছনে কি তাদের ওই নিবেদন এবং ওই সাহসটাই আলটিমেটলি কাজ করেছে কিনা? অ্যাবসলিউটলি, খুবই সুন্দর ইয়ে করেছেন আপনি। তাদের যে নির্ভীক চিত্ত, তাদের যে দৃঢ়তা, তাদের যে টিম স্পিরিট, তাদের যে একাত্মতা, আপনি দেখেন ওদের যে নিবেদন, হ্যাঁ সবকিছুই কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং ছিল। সব মিলিয়ে এই আফগান দলে কিন্তু আপনার রাশিদ খান ছাড়া কিন্তু এরকম সুপারস্টার কিন্তু নেই। অনেকেই ফ্র্যাঞ্চাইজি খেলছেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অভিজ্ঞতা আছে। আপনি দেখেন নাভি এই বয়সে এসে কি পরিমাণ পারফরমেন্স করছেন, কত বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন, তার যে বোলিং সেন্স কি অসাধারণ ভাবে তিনি বোলিং এ পরিচালনা করছেন। রাশিদ খান টিমের সঙ্গে ফারুকির সঙ্গে একাত্মতা, না সব মিলিয়ে কিন্তু আফগানিস্তান টিমটা একটা দল হিসেবে পরিণত হচ্ছে। একটা দল হয়ে ওঠার জন্য যে এলিমেন্টস গুলো প্রয়োজন আফগানিস্তান টিমের মধ্যে কিন্তু সেটা অত্যন্ত পরিপূর্ণভাবেই কিন্তু লক্ষণীয় গেছে। আপনি বলেছেন যে গুরবাজ এবং ইব্রাহিম জাতান ছাড়া কিন্তু ওদের ওই রকম ব্যাটসম্যান কিন্তু নাই, কিন্তু এই দুইজন ব্যাটসম্যান দেখেন গতকালকে আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু অনেক আউটস্ট্যান্ডিং ছিল। এটার এগেইনস্টে তাদের রান তুলনামূলকভাবে আসতেছিল না, কিন্তু তাদের উইকেট কিন্তু তারা থ্রো করেনি। তারা কিন্তু লড়াইটা কিন্তু চালিয়ে গেছে। সেই লড়াইটাই তারা সাউথ আফ্রিকার এগেইনস্টে কতটুকু চালাতে পারে সেটাই কিন্তু আসলে ব্যাপার। আপনি খুব ইম্পর্টেন্ট জায়গায় বলেছেন, ব্যাটিং অর্ডারে কিন্তু আসলেই তাদের সমস্যা রয়েছে আফগানিস্তানের। হয়তো টিম স্পিরিট বা জারদার এবং গুরবাজের অসাধারণ ব্যাটিং এর জন্য সেটা হয়তো লক্ষণীয় হচ্ছে না, সেটাই কিন্তু আসলে সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে। সেই সীমাবদ্ধতা তো কাটিয়ে ওঠা যে সম্ভব সেটা আফগানিস্তান প্রমাণ করেছে, তারা সেমিফাইনালে গিয়েছে। বাংলাদেশের ব্যাটিং অর্ডারেও সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ব্যাটিং ভালো পারেন না এরকম কোনো ব্যাটসম্যান নেই, সবাই দুর্দান্ত ব্যাটসম্যান, হয়তো বা অফ ফর্মে রয়েছেন বা ব্যাটে বলে প্রতিদিন তিনি রান পাচ্ছেন না এরকম। অর্থাৎ আফগানিস্তানের ব্যাটিং অর্ডার থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা বেটার ছিল। কিন্তু যখন একজন কোচ সেট করে দেন যে সুপার 8টার পরে তাদের সব কিছু বোনাস, তখন কি আমাদের এই কথাটা মনে পড়ে না? একজন অ্যাথলেট হিসেবে তো নিশ্চয়ই আপনারও মনে পড়ার কথা যে এই স্পোর্টসে নিশ্চয়ই স্কাই ইজ দ্য লিমিট, সামর্থ্য এবং সফলতার আসলে আকাশ ছুঁতে হবে এরকম টার্গেট নিয়েই তো আপনাকে খেলাধুলায় নামতে হবে, না হলে আপনি তো কখনোই উপরে উঠতে পারবেন না। সেই জায়গায় একজন কোচ এইভাবে মাপকাঠিটা যখন ঠিক করে দেন, দলের ভেতর থেকে যখন সেই স্পিরিটটা হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক কিনা? খালেদ, আপনি আকাশ ছোঁয়ার কথা বলছেন, এখন কিন্তু আকাশের উপরে আরেকটি আকাশ রয়েছে। আমরা সেই আকাশের অন্বেষণে কিন্তু আমরা যেতে চাই। এখন আর আকাশ ছুঁবো সেটা আমাদের প্রজন্মে ছিল, এখন এই প্রজন্ম আরো দূরের পথে যেতে চায়। কাজে আপনি যখন বলবেন লিমিট করে দিবেন যে সুপার 8-এ পাওয়ার কিছু নেই, এটা আমাদের ক্লাব ক্রিকেটে হয়। ক্লাব ক্রিকেটে যখন আমরা সুপার লিগে উন্নীত হই তখন বলা হয় যে আমাদের আর পাওয়ার নাই, শুধু চ্যাম্পিয়ন রানার আপ যারা হতে চায়, আবনি মাওলান সহ শেখ জামাল সহ ওরা এই ধরনের চিন্তা করছে এখন। বাট আপনি যখন একটা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যাবেন, আপনার সামনে যখন আপনার সেমিফাইনালের স্বপ্ন থাকবে, আপনি তখন বলবেন যে আমরা যেটা করেছি এটা বোনাস। একেবারেই একটা একেবারেই অপেশাদার মানসিকতার পরিচয়। এটি কখনো একটা জাতীয় দলের কাছে কিন্তু কাঙ্ক্ষিত হতে পারবে না। জাতীয় দলের কিন্তু আপনার সর্বোচ্চ জায়গায় আপনাকে পৌঁছবার জন্যই কিন্তু জাতীয় দল, এটার কিন্তু কোনো লিমিট থাকবে না। কাজে আপনার প্রত্যাশা যখন ছোট হয়ে আসবে তখন কিন্তু আপনার প্রাপ্তিটাও অনেক বেশি কমে যাবে। বাংলাদেশের সেই প্রত্যাশাটা কম ছিল বলেই আমরা সেই প্রাপ্তির জায়গাটাতে সুযোগ আসা সত্ত্বেও সে প্রাপ্তির জায়গায় পৌঁছাতে পারেনি। এটাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতা। নিঃসন্দেহে সেই জায়গা তো রয়েছেই, যেই জায়গাটাতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান করে দেখিয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থান, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় টিম স্পিরিটের কথা বলি, স্কিলের কথা বলি, আপনি বলছিলেন যে সেই স্কিল বা সেভাবে বাংলাদেশ এবারে বিশ্বকাপটা খেলেনি, কিন্তু সুযোগটা এসেছিল সেটা কাজে লাগানো যায়নি। সামনে কি এই ধরনের সুযোগ কাজে লাগাতে পারবে বাংলাদেশ, নাকি একই মানসিকতায় তো নিশ্চয়ই রাতারাতি কোনো পরিবর্তন আসে না, কিংবা এই ধরনের একটা বিশ্বকাপে অনেক সময় আমরা বিভিন্ন ক্লাবের ফুটবলের ক্ষেত্রে দেখি যে কোচকে স্যাক করা হয়, নতুন কোনোভাবে চিন্তাভাবনা করা হয়, ঢেলে সাজানো হয়। টি-20 দলটাকে আদৌ কি ঢেলে সাজানোর দরকার আছে কিনা বিশ্বকাপের এই পারফরমেন্সের পরে? খালেদ, আপনার কি মনে আছে ইন্ডিয়াতে যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হলো, একটা তদন্ত কমিটি হয়েছিল, তদন্ত কমিটির রিপোর্ট আজ অব্দি পাওয়া যায়নি। বলা হয়েছে ওইরকম কোনো কিছু নাই।
কাজে এই ওয়ার্ল্ড কাপের পরেও অনেক কিছু হবে, এটা আমি ভাবতে চাই না। কি হইতে পারে, টিম ম্যানেজমেন্টে একটা পরিবর্তন আসতে পারে, হয়তো বা এতটুকুই আসতে পারে। কোনো তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি হওয়ার মতো জিনিসটা না, বাট এই যে আমাদের পারফরমেন্সটা তো বিলো স্ট্যান্ডার্ডে হলো, এটার জন্য আমাদের একটা ডেফিনেটলি একটি কমিটি করা উচিত, এনকোয়ারি কমিটি, কেন এরকম হলো। আসলে কি আমরা সামনের দিকে যেতে চাই কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে ক্রিকেটারদের ওপেন করবেন কিনা। আজকে আফগানিস্তান ভালো করছে, ফ্র্যাঞ্চাইজি লিগে তারা সুযোগ পাচ্ছে। আমাদের তাসকিন শরীফুল তারা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছে না ডিউ টু ন্যাশনাল টিমের জন্য। ডেফিনেটলি এটা ভালো। ক্রিকেট বোর্ড কোনো নীতিগত সিদ্ধান্তে আসতে পারছে না এই সব জায়গায়, যে ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে আমাদের জাতীয় দলের যে ম্যাচগুলো হচ্ছে বায়োল্যাটারাল সিরিজ, সেগুলো কনফ্লিক্টে ক্রিকেট বোর্ড কি করবে আজও অব্দি সিদ্ধান্ত আসেনি। যতদিন পর্যন্ত আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকবে, ততদিন পর্যন্ত আপনি আগামী 1-2 বছরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট খুব ভালো একটি পর্যায়ে উন্নীত হবে, সেটা ভাবাটা কিন্তু অত্যন্ত অমূলক হবে। কাজেই আপনার যদি প্ল্যানিং না থাকে, আমার কাছে মনে হয় খালেদ, আপনি কি জানেন যে আগামী 25শে জুলাই থেকে সম্ভবত আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা ওয়ানডে এবং টি20 সিরিজ হওয়ার কথা। জি, যতটুকু মনে হয় আমি ঠিক এটা সঠিক নয়, এই সিরিজটাও মনে হয় পিছিয়ে যাচ্ছে। জি জি, বিসিবি আসলে সেভাবে এই সিরিজটাও হ্যাঁ হ্যাঁ পিছিয়ে যাচ্ছে। কাজে এই কারণগুলো কিন্তু আমাদের অনুসন্ধান করতে হবে যে কেন পিছিয়ে যাচ্ছে। এটা কি ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ারদের অংশগ্রহণের জন্য পিছাচ্ছে, নাকি আফগানিস্তানের বর্তমান পারফরমেন্সের জন্য পেছাচ্ছে? তো সবকিছু মিলেই কিন্তু আপনার যখন কোনো পরিকল্পনা থাকবে না, আপনার যখন লং টার্ম কোনো গোল থাকবে না, তখন আপনি পারফরমেন্সের আশা করবেন যে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, এটা কিন্তু অমূলক। আমরা 2 যুগে পারিনি টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির, আর 1-2 বছরের মধ্যে পারবো বলে সদিচ্ছা থাকলে অবশ্যই পারবো খালেদ। আমরা যদি খুব ভালোভাবে সাজাই অবশ্যই পারবো, বাট আমার মনে হয় একটু সময় লাগবে এবং সদিচ্ছা এবং সততার খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে যদি আমরা একেবারে শুরুর দিকে যাই, অর্থাৎ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে, বিশ্বকাপ খেলতে গিয়ে ইউএসএতে গিয়ে ইউএসএর বিপক্ষে একটা সিরিজ খেলেছে। সেই 2 জায়গায় থেকে আসলে বাংলাদেশ দলের কাছ থেকে অতটুকুও প্রত্যাশা করাটা কঠিন ছিল যে বাংলাদেশ সুপার 8 পর্যন্ত যেতে পারবে কিনা। সেই জায়গায় বাংলাদেশ কামব্যাক করেছে, আমরা দেখেছি বিশ্বকাপের মূল পর্বে এসে শ্রীলঙ্কার বিপক্ষে তারা জয় পেয়েছে। এরকম আপস অ্যান্ড ডাউনস দেখা গেছে, কিন্তু একটা ধারাবাহিকতা হয়, বাংলাদেশ খারাপ দল খারাপ খেলবে সেটা একটা বিষয়, না হলে ভালো দল ধারাবাহিকভাবে ভালো খেলবে। কিন্তু এই আপ ডাউন বিষয়টার ভেতরে তো আসলে নিশ্চয়ই ক্রিকেটের বাইরের অন্য কোনো বিষয় থাকতে পারে কিনা। ক্রিকেটের বাইরে আমাদের ক্রিকেট আপনি দেখেন, আপনি একটা কথা বলছেন ধারাবাহিকভাবে, মানে কনসিস্টেন্টলি বাংলাদেশ আমরা কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলিনি। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি20 বলেন, কখনোই আমরা কনসিস্টেন্টলি ভালো করিনি। আমাদের বিচ্ছিন্ন ভাবে কিংবা কিছু সময়ের জন্য হয়তো আমরা একটা ভালো ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট একটা সময়ের জন্য খেলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে পারফরমেন্সটা হয়ে ওঠেনি। ধারাবাহিকভাবে কখন হবে খালেদ? যখন আপনার অবকাঠামোগত উন্নয়ন, ক্রিকেটারদের ফেসিলিটিস, একটি কম্পিটিটিভ টুর্নামেন্ট, সব মিলিয়ে যখন আপনার একটি ক্রিকেটীয় পরিবেশ তৈরি হবে, একটি ক্রিকেটের কালচার তৈরি হবে, তখনই কিন্তু আপনি দেখবেন যে আপনার ধারাবাহিক পরিবেশ থাকবে। আজকে আমরা বলতেছি, আপনি দেখেন, আমি সবকিছু নিয়ে নেতিবাচক কিছু বলবো না, আপনি দেখেন আমাদের পেস বোলারের পাইপলাইনটা কিন্তু অনেক বড় এবং খুবই স্ট্রং। আমাদের এই টিমের বাইরে এই যে আমাদের 4 জন পেস বোলার এখন আছে রিনাউন, তাদের বাইরে এবাদত রয়েছে, হাসান মাহমুদ রয়েছে, রাজা রয়েছে, আপনার নতুন রানা রয়েছে টেস্টের জন্য, তো অনেক পেস বোলার। আমাদের ব্যাটিং অর্ডারটাতে কিন্তু আমরা সেই রকম ভাবে কিন্তু এগিয়ে যেতে পারছি না। আপনি দেখেন যে আপনার ব্যাটসম্যানরা কিন্তু এখন লিড করে কিন্তু আপনার টিমে ব্যাটসম্যানরা, আপনি দেখেন ইন্ডিয়ান টিম দেখেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সবাই। তো এই যে আপনার মানসম্মত ব্যাটসম্যানের একটা দীর্ঘদিন যাবত অভাব, টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, টি20 বলেন, এই জায়গাগুলোতে যদি আমরা কাজ না করতে পারি, ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন এবং আমাদের যারা বোর্ড কর্তারা রয়েছেন তাদের মধ্যে যদি সদিচ্ছা এবং আরো বেশি সততা এবং নিষ্ঠা না থাকে, আপনি কখনোই একটা পরিপূর্ণ ক্রিকেট কালচার করতে পারবেন না এবং আমরা ধারাবাহিকভাবে ক্রিকেটটাও খেলতে পারবো না। কিন্তু দিন শেষে যেটা দেখা যায় যে যখন আমরা সমালোচনা করি কিংবা সমালোচনা থেকে আমরা যখন আলোচনায় আসতে চাই, তখন ক্রিকেটারদের উপরেই দায়টা বেশি যায় যে তিনি আসলে অন দ্য স্পট ওই দিন ব্যর্থ হয়েছেন, এবং দিনের পর দিন সেই ব্যর্থতাটা আমরা দেখছি। ব্যর্থ তো ক্রিকেটাররাই হচ্ছেন, পর্দার সামনে আমরা সেটাই দেখছি। সেক্ষেত্রে আসলে দায়টা কি মূলত ক্রিকেটারদের উপরেই চলে যাচ্ছে কিনা? অ্যাবসলিউটলি না। আমি বাংলাদেশ ক্রিকেটের যে সংস্কৃতি, বাংলাদেশ ক্রিকেটের যে অবকাঠামো, প্লেয়ারদেরকে সব সময় কিন্তু আপনার লাইমলাইটে আনা হয়, প্লেয়ারদের উপর পড়ে অন্যরা কিন্তু দূরে চলে যান।
আপনি দেখেন এখনো আপনার লিটন সহ সবাইকে আপনার সামনে আনা হচ্ছে, শান্তদেরকে সামনে আনা হচ্ছে। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে হ্যাঁ আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু শান্তকে যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন আপনি করিয়েছেন, শান্তকে এটা নেওয়ার জন্য সত্যিকার অর্থে প্রস্তুত ছিল। এই যে বোর্ডের যে যারা কর্তা ব্যক্তিরা, তাদের যে চিন্তার অদূরদর্শিতা, এগুলো তো স্পষ্ট হয়ে উঠছে। আপনার চিন্তার দীনতা ক্রিকেটারদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। আপনি দেখেন আপনার তো পারফরমেন্স নাই, লিটন সেই দাস জায়গা থেকে আমাদের ক্রিকেট বেরিয়ে আসবে সেই প্রত্যাশা আসলে আমরা করতে চাই। বাংলাদেশ বিশ্বকাপটা শেষ করলো এবং আপনি যেটা বলছিলেন যে আকাশের উপরেও আরেকটা আকাশ আছে, সেই আকাশটা বাংলাদেশ কবে ধরতে পারবে, ছুঁতে পারবে, সেটাই আসলে আমরা দেখতে চাই, সেই প্রত্যাশায় আছি আমরা। সময় একেবারে শেষ পর্যায়ে। দেবব্রত পাল, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বিশ্বকাপটা কেমন গেল সেই প্রসঙ্গে বিস্তারিত।